দা বেট আজকে সেকেন্ড ডে, আজকে ফাইনাল পার্ট শেষ হবে। এর আগের দিন আমরা অথার সম্পর্কে পড়েছিলাম, অথার অ্যান্টন চেখভ সম্পর্কে জেনেছিলাম, দ্য বেট বলতে কি বোঝাচ্ছে সেটাও জেনেছিলাম, এবং আমাদের গল্পের যে দুজন মুখ্য চরিত্র অর্থাৎ ক্যারেক্টার্স রয়েছে, দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, এদের সম্পর্কেও জেনেছিলাম। এবং এটাও জেনেছিলাম যে ব্যাংকার কি করেছিল, এক অটামের ইভিনিংয়ে পার্টির আয়োজন করেছিল। সেই পার্টিতে বেশ কিছু মানুষজনও ছিলেন এবং এর পাশাপাশি সেখানে কিন্তু এক তরুণ লয়ার ছিলেন। তো সেই পার্টির মধ্যে একটা জিনিসকে নিয়ে বিতর্ক বাধে, সেটা হলো ইমপ্রিজনমেন্ট অফ লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এবং ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড, দুটা নিয়ে বিতর্ক বাধে। তো ব্যাংকার দাবি করে যে ক্যাপিটাল পানিশমেন্ট তার কাছে শ্রেষ্ঠ, আর লয়ার দাবি করে কি ইমপ্রিজনমেন্ট অফ লাইফ তার কাছে শ্রেষ্ঠ। এটা প্রমাণ করার জন্য নিজেদের মধ্যে তর্কাতর্কি বাঁধে এবং শেষ পর্যন্ত ঠিক হয় যে লয়ার 15 বছরের জন্য কারাবাসে থাকবে। যদি এটা জিততে পারে তাহলে ব্যাংকার 2 মিলিয়ন রুবেলস তাকে প্রদান করবে। এটা নিয়ে দুজনের মধ্যে বাজি হয়। তো এর পাশাপাশিও আমরা জেনেছিলাম 15 বছরের কারাবাসের জীবনে লয়ার কি কি করেছিল না করেছিল ইত্যাদি। আজকে জানবো এই 2 মিলিয়ন রুবেল লয়ার কি আসলে পাবে নাকি পাবে কি না, তার চরম পরিণতি কি হবে ইত্যাদি আমরা জানবো। তাহলে এখন পরে যাক, 15 বছরের আগের কথা ভেবে বর্তমান সময়ে ফিরে এসছে কে, ব্যাংকার, এবং ভাবছেন কি ভাবছেন, বলছে দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। বৃদ্ধ ব্যাংকার, 15 বছর পর বৃদ্ধ হয়ে গিয়েছেন ব্যাংকার, এবং ব্যাংকার ভাবছেন কি ভাবছেন, যে সেই সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। টুমোরো অ্যাট 12 o'clock he will regain মানে হচ্ছে অর্জন করা, his freedom। টুমোরো আগামীকাল ঠিক রাত 12টার দিকে সে তার মুক্তি অর্জন করবে। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু বলতে বোঝায় বাধ্য হওয়া, এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি, তাই চুক্তি অনুযায়ী আমি তাকে দিতে বাধ্য হব 2 মিলিয়ন রুবেল। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে সেই সমস্ত অর্থ প্রদান করি, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে তো আমার তো সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া, আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব মানে নষ্ট হয়ে যাব, সে যে নিঃস্ব হয়ে যাবে ব্যাংকার এটা বুঝতে পারছে। 15 years before, 15 বছর আগে, his millions had been beyond his reckoning, তার কাছে অগণিত লাখ লাখ টাকা ছিল। Now he was afraid to ask himself, কিন্তু এখন সে নিজেকে জিজ্ঞাসা করছে which were greater, কোনটা এখন তার কাছে শ্রেষ্ঠ, his debts মানে হচ্ছে ঋণ, তার ঋণ, নাকি হিজ অ্যাসেটস বলতে বোঝায় সম্পত্তি, নাকি তার সম্পত্তি, কোনটা তার কাছে এখন বেশি পরিমাণে দামি। কেন এই কথাটা বলছে পরের লাইনগুলোতে আমরা এখন জানবো। ডেসপারেট গামলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ বলতে বোঝায় শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেটে জুয়া খেলার ফলে ওয়াইল্ড স্পেকুলেশন, জুয়া খেলার মাধ্যমে এই যে ঝুঁকিপূর্ণ ফাটকাবাজির ফলে and the excitability which he could not get over even in advancing years, উত্তেজনার প্রবণতার বশবর্তী হয়ে এই বৃদ্ধ বয়সেও এটা থেকে সে কিন্তু নিজেকে মুক্ত করতে পারেনি। কেননা জুয়া খেলা কিন্তু খুব বাজে খেলা, এর ফলে মানুষজন নিঃস্ব হয়ে যায়, সমস্ত সম্পত্তি কিন্তু হারাতে বসে। Had by degrees led to the decline of his fortune and the proud, একটু একটু করে তার অর্থ কমে গিয়েছিল
আর সেই গর্ব, প্রাউড অর্থাৎ গর্ব, ফিয়ারলেস অর্থাৎ তার যে নির্ভীকতা, ভয় পাওয়ার যে ব্যাপারটা সেটা, সেলফ কনফিডেন্ট মিলিয়নার হ্যাড বিকাম এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, অর্থাৎ তার যে এই সমস্ত কারণে সে যে এক সাধারণ মানুষে যে পরিণত হয়েছে সেটা বুঝতে পারছে। ট্রাম্বলিং অ্যাট এভার রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্ট, অর্থাৎ বিনিয়োগের প্রত্যেকটা উত্থান পতনের ফলে গোটা ঘটনার জন্য সে বর্তমানে শিহরিত বোধ করে। কার্সড বেট অর্থাৎ অভিশপ্ত এই বাজি। ম্যাটার দ্য ওল্ড ম্যান, ম্যাটার্ড বলতে বোঝে বিড়বিড় করা। তখন বৃদ্ধ লোকটি মানে বৃদ্ধ ব্যাংকার বিড়বিড় করে এই কথা বলল যে এটা সম্পূর্ণরূপে এক অভিশপ্ত ব্যাপার। ক্লাচিং হিজ হেড ইন ডিসপেয়ার, হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, তার মাথাটা চাপড়ে বলতে লাগলো কেন এই লোকটা মারা যাচ্ছে না। হি ইজ অনলি 40 নাও, সে তো সবেমাত্র 40 বছর হয়েছে। তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে লয়ারের বয়স 40 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার সমস্ত কিছুই কেড়ে নিবে, মানে তার কাছে যে সামান্যটুকু অর্থ যে রয়েছে ব্যাংকারের কাছে সেটাও সে কেটে নিবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, এবং লাইফটাকে কি করবে, লাইফটাকে হচ্ছে এনজয় করবে, আনন্দ করবে। উইল গ্যাম্বল অন দি এক্সচেঞ্জ, শেয়ার বাজারেও জুয়া খেলবে। While I shall look at him with envy like a beggar, envy মানে হিংসুটে, এবং আমি তার দিকে এক হিংসুটে ভিখারির মতন চেয়ে চেয়ে খালি দেখব। And hear from him every day the same sentence, আর ওর কাছ থেকে প্রতিদিন ওই একই কথাই শুনবো। I am indebted to you for the happiness of my life, আমি আমার জীবনের সুখ সমৃদ্ধির জন্য তোমাকে চিরকৃতজ্ঞ জানাই। Let me help you, আমাকে এবার তোমাকে সাহায্য করতে দাও। কেননা এই কথাটা ভাবছে ব্যাংকার তো ক্রমশ নিঃস্ব হয়ে যাবে সেই 2 মিলিয়ন রুবেল প্রদান করলে। এবার এই কথাটা ভাবার কারণ হচ্ছে যে যদি এইগুলো সমস্ত কিছুই দিয়ে দিই তাহলে অপরদিকে লয়ার ধনী হয়ে যাবে এবং তাকে খোটা দিবে এক কথায়। নো ইট ইজ টু মাচ, না এটা অনেক কিছু হয়ে দাঁড়াবে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংকারসি, ব্যাংকারসি বলতে বোঝায় দেউলিয়া, অর্থাৎ ঘর বাড়ি টাকা পয়সা সম্পত্তি এগুলো হারানো, এগুলোকে বলছে দেউলিয়া হয়ে যাও, ব্যাংকারসি। অ্যান্ড ডিসগ্রেস মানে অসম্মান, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, তো দেউলিয়া এবং অসম্মানের থেকে একমাত্র মুক্তির উপায় হলো তার মৃত্যু কামনা করা, মানে সে মারা গেলেই সমস্ত কিছু অসুবিধা দূর হবে, এটা ব্যাংকার ভাবছে এখন। It struck 3 o'clock, the banker listened, তো ঘড়িতে 3টা বাজলো, এটা ব্যাংকার শুনতে পেল। Everyone was asleep in the house, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। And nothing could be heard outside but the rustling of the chill trees, শুধুমাত্র কোনো শব্দই শোনা যাচ্ছিল না, কি ছাড়া, বাইরের জমাট বাঁধা যে গাছের পাতার খসখসে আওয়াজ সেটা বাদ দিয়ে। একমাত্র বরফে গোটা গাছ ঢেকে গিয়েছে এবং বরফ জমাট বেঁধে গিয়েছে পাতাগুলো, তার যে রাসলিং মানে খসখসে আওয়াজ সেটা একমাত্র ব্যাংকার কিন্তু শুধুমাত্র শুনতে পাচ্ছে, আর চারিদিকে হচ্ছে নিস্তব্ধ। ট্রাইং টু মেক নয়েজ, কোনো শব্দ যাতে না হয়, he took from a fireproof safe the key of the door which had not been opened for 15 years, এবং সে সাবধানে অগ্নি নিরোধক সিন্দুক থেকে একটি চাবি বের করলো সেই দরজাটির জন্য। তাহলে কোন দরজা এখানে আমাদের বুঝতে অসুবিধা নেই, 15 বছর ধরে যে দরজার পিছনে কারাবাসে বন্দী রয়েছে কে, লয়ার,
তার ঘরের কথা এখানে বলছে। তো সেই ঘরের দরজা খোলার জন্য উদ্যত হয়ে পড়েছে ব্যাংকার। Put on his overcoat, তার ওভারকোট মানে ঢিলে ঢালা লম্বাটে কালো রঙের কোটগুলোকে বলা হয়ে থাকে ওভারকোট। তো পুট অন হিজ ওভারকোট, তার ওভারকোটটি পরলো, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং ঘর থেকে চলে গেল, বাইরে বেরোলো। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, এবং বাগানটা ছিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রেইন ওয়াজ ফলিং, সামান্য বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড, কনকনে ঠান্ডা বাতাস, was racing about the garden, বাগানের উপর দিয়ে গর্জন করতে করতে প্রবাহিত হতে শুরু করলো। শো শো শব্দে বাতাস বয়ে যায়, জোরে বাতাস যদি বয় সেটা বলছে এখানে, ঠান্ডা বাতাস। হাউলিং, হু হু করে বাতাস বইতে শুরু করেছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে বিশ্রাম দিচ্ছিল না। আসলে ঠান্ডার দিনে যে কোনো প্রাণী, উদ্ভিদ সবারই কিন্তু কষ্ট হয়। The banker strained his eyes but could see neither the earth nor the white statues. তো এদিক ওদিক ব্যাংকার দেখার চেষ্টা করলো, কিন্তু শুধুমাত্র সে কি দেখতে পেল, সে কিন্তু স্পষ্ট করে না জমি, না সেই সাদা মূর্তি স্ট্যাচু অর্থাৎ সাদা মূর্তি, না বাগানে স্থিত ঘর অর্থাৎ এই যে নর দ্য লজ নট দ্য ট্রিজ, বাগানের সেই কোঠাবাড়ি এবং গাছপালা কিছুই দেখতে পেল না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সে সেই কোঠাবাড়িতে গেল যেখানে সেই বাগানের মধ্যে বাড়িটি ছিল। হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, তো পাহারাদারদের সে দুবার ডাকলো। নো অ্যান্সার ফলো, তাদের কাছ থেকে কোনো উত্তর আসলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড sought shelter from the weather and was now asleep somewhere either in the kitchen or in the greenhouse. এখান থেকে প্রশ্ন আসতে পারে, ব্যাংকার পাহারাদারকে কয়বার ডেকেছিল? দুবার। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, আসলে এই ঠান্ডা ওয়েদার থেকে বাঁচতে, পরিত্রাণ পেতে হয়তোবা ব্যাংকার মনে করেছে পাহারাদারেরা কিচেন মানে রান্নাঘরে অথবা গ্রিন হাউসে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে ঘুমোচ্ছে। ইফ আই হ্যাড দ্য প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন, ইন্টেনশন বলতে বোঝায় উদ্দেশ্য, তার মানে কি বলছে যে আমার অভিপ্রায় পূরণ করার সাহস যদি আমার কাছে থাকে, তাহলে থট দ্য ওল্ড ম্যান, এই কথাটা ভাবলো, অর্থাৎ তার মনের মধ্যে যে ইচ্ছা, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেটা তাকে যেমন করেই হোক পূরণ করতে হবে, এটা ব্যাংকার ভেবেছে। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, অর্থাৎ সন্দেহটা সবার আগে পাহারাদারের কাছে গিয়ে পড়বে। আসলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে ব্যাংকার লয়ারকে হত্যা করা। যদি হত্যা করে তাহলে এই উদ্দেশ্যটা সাধন যদি হয় ব্যাংকারের, কিন্তু সন্দেহটা কার কাছে গিয়ে পড়বে? সেই পাহারাদারদের কাছে। এটাই ব্যাংকার মনে মনে ভাবছে। He failed in the darkness for the step and the door. এরপরে সে অন্ধকারে হাতড়ে হাতড়ে কি করলো? দরজা and went to the entry of the lodge. সে হাতড়ে হাতড়ে দরজা, সিঁড়ি এগুলো খুঁজলো এবং অবশেষে ঘরের ভিতরে প্রবেশ করলো। Then he groped মানে হচ্ছে হাতড়ানো। Then he groped his way into a little passage and lighted a match. অর্থাৎ সে হাতড়ে হাতড়ে দেশলাই জ্বালালো, তার মানে বুঝতে পারলাম ঘরের মধ্যে ঢুকে কিন্তু গোটা ঘর অন্ধকার হয়ে রয়েছে, কোনো আলো নেই। আলোর জন্য সে একটা দেশলাই জ্বালালো। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যাংকার সর্বপ্রথম ঘরে ঢুকে কি জ্বালিয়েছিল? মেচ অর্থাৎ দেশলাই জ্বালিয়েছিল। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কেউ ছিল না। দেয়ার ওয়াজ এ বেডস্টেড, সেখানে শুধুমাত্র একটা খাটের ফ্রেম ছিল। খাটের ফ্রেম বলতে বোঝায় বালিশ, বিছানাপত্র কিচ্ছু থাকবে না, শুধুমাত্র খাটটাই পড়ে থাকবে, সেটাকে বলা থাকে বেডস্টেড অর্থাৎ খাটের ফ্রেম।
তো খাটের ফ্রেম সেখানে ছিল, নো বেডিং অন ইট, সেখানে কোনো বিছানাপত্রই ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, শুধুমাত্র এক কোণাতে একটা লোহার কালো স্টোভ পড়েছিল। The seals on the door leading to the prisoner's room were intact, অর্থাৎ বন্দির ঘরের দরজার কবজাগুলো কি হয়ে পড়েছে, সম্পূর্ণরূপে অক্ষত ছিল, অর্থাৎ খোলাই হয়নি 15 বছর ধরে, যেমনকার তেমনই সেটা অক্ষত অবস্থাতেই কিন্তু ছিল। When the match went out the old man, আচ্ছা went out অর্থাৎ নিভে যাওয়া, মানে দেশলাই কাঠিটা যখন নিভে গিয়েছিল, ট্রাম্বলিং উইথ ইমোশন, তখন বুড়ো মানুষটা কি হলো, কাঁপতে কাঁপতে শুরু করেছিল, মানে ইমোশনের মাধ্যমে। আসলে কি হয়, একটা খুন করতে যাচ্ছে, হাজারো খুন করতে যাচ্ছে, তার মনের মধ্যে একটা ইমোশন, ভয় ভাব, ফিয়ারলেস, এগুলো কিন্তু কাজ করছে। তো ফিয়ারনেস কাজ করার জন্য তার হাত, গোটা শরীর কাঁপতে শুরু করেছিল। ট্রাম্বলিং মানে হচ্ছে কাঁপা। পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, জানলা দিয়ে উকি মেরেছিল। দ্য ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, তো উকি মেরে কি দেখলো, উকি মেরে দেখলো যে প্রিজনার যে ঘরটির মধ্যে রয়েছে সেই ঘরটিতে হালকাভাবে কি জ্বলছে, একটা আলো জ্বলছে। He was sitting at the table, টেবিলের উপর সে চুপচাপ বসেছিল। Nothing could be seen but his back, তো কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র কি his back, back বলতে বোঝায় তার পিঠ, পিঠ the hair, তার চুল, on his head, তার মাথার মধ্যে যে চুল সেটা, and his hands, এবং তার হাত। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যাংকার উকি মেরে তার দেহের কি কি অংশ দেখেছিল, লয়ারের কি কি দেখতে পেয়েছে, তার পিঠ, মাথা ভর্তি চুল এবং তার হাত, এ কটা জিনিস দেখতে পেয়েছে। আর গোটা বডি কিন্তু সেভাবে দেখা যাচ্ছিল না, আর চুপচাপ বসেছিল। সেক্ষেত্রে ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটি ছড়ানো ছিল। অন দ্য টু ইজি চেয়ার্স, পাশে দুটো ইজি চেয়ার, ইজি চেয়ার বলতে বোঝায় এক একটা চেয়ার থাকে যেগুলো সামনে পিছনে কি হয়, ঝোকানো, মানে দোলানো যায়, সামনে পিছনে হচ্ছে দোলাই, ওই জাতীয় চেয়ারগুলোকে বলা হয় ইজি চেয়ার। মানে এখানে আমরা আরাম কেদারা ধরবো, চেয়ারের বাংলা মানে হচ্ছে আরাম কেদারা। তাহলে দুটো আরাম কেদারা ছিল। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের মধ্যে কি ছিল, কার্পেট ছড়ানো ছিল। তার মানে কি বোঝা গেল, কার্পেটের টেবিলের উপর হচ্ছে একটা কার্পেট অর্থাৎ ঢাকনা দেওয়া ছিল, সেই ঢাকনার উপরে বই ছিল, বইটা খোলা অবস্থাতে ছিল, এবং পাশে দুটো চেয়ার ছিল। এটা দেখতে পেল কে, দেখতে পেল ব্যাংকার দেখতে পেল। এরপর বলেছে 5 minutes passed and the prisoner did not want stir, stir বলতে বোঝায় অচল, অর্থাৎ অনড় অবস্থা, চুপচাপ বসে থাকা। তো 5 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও একটা জিনিস ব্যাংকার খেয়াল করলো, লয়ার কিন্তু স্থির অবস্থাতে বসে রয়েছে। 15 years imprisonment had taught him to sit still, তো 15 বছরের কারাবাসের জীবনে সে শিখেছে কিভাবে তাকে একভাবে বসে থাকতে হয়। আসলে বসে বসে তো অনেক বই পড়েছে, তাই না? দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, তো আঙুল দিয়ে জানলাতে প্রথমে সে টোকা মারলো, ট্যাপড করলো, ট্যাপড মানে হচ্ছে টোকা মারা। অ্যান্ড দ্য প্রিজনার মেড দ্য মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু কোনো সারা শব্দ না দিয়ে সেই লয়ার কি ছিল, অনড় ছিল, কোনো নড়চড় কিন্তু করছিল না। দেন দ্য ব্যাংকার cautiously broke the seals of the door, এরপরে ব্যাংকার মানে হচ্ছে ব্যাংক মালিক সাবধানে দরজার সেই সিল অর্থাৎ কবজাগুলো ভেঙে ফেললো। and put the key in the keyhole, এবং তালার মধ্যে চাবি ঢোকালো। the rusty lock gave a grating sound and the door creaked, এরপরে এক অদ্ভুত শব্দে তালাটি খুললো আর ক্যাচ ক্যাচ করে, ক্র্যাকড বলতে, ক্রিকড বলতে বোঝায় ক্যাচ ক্যাচ শব্দ, তো
ক্যাচ ক্যাচ শব্দ করে সেই দরজাটিও কিন্তু খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড বলতে বোঝায় প্রত্যাশা করা, আশা করেছিল ব্যাংকার যে টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। তো এক আশ্চর্যজনকভাবে ব্যাংকার আশা করেছিল যে এই যে তার যে পায়ের শব্দ এবং অদ্ভুত যে শব্দের প্রভাবে হঠাৎ হয়তো চেঁচামেচি সেই লয়ার শুরু করে দেবে, কারণ সে তো একা বসে থাকতে অভ্যস্ত, বাড়িতে কেউ নেই। হঠাৎ করে কোনো অদ্ভুত যদি আওয়াজ যদি শুনে ভয় পেয়ে হয়তো বা চিৎকার করে উঠবে, এমনটা ব্যাংকার কিন্তু ভেবেছিল। তো বাট 3 minutes পাস্ট, কিন্তু 3 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়েট অ্যাজ ইভার ইন দ্য রুম, কিন্তু সেই রুম থেকে কোনো আওয়াজ এলো না, খালি চুপচাপ ছিল গোটা রুম, কিন্তু চুপচাপ ছিল গোটা ঘরটা। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে ভিতরে ঢুকবে বলে মনস্থির করলো। অ্যাট দ্য টেবিল এ ম্যান লাইক, তো টেবিলের সামনে একটা মানুষ বসেছিল। কিরকম ছিল? যে অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, সাধারণ মানুষের থেকে একদমই আলাদা। হি ওয়াজ, কিরকম দেখতে ছিল, এবার আমরা চেহারার বিবরণ পাবো। তো হি ওয়াজ এ স্কেলিটন, স্কেলিটন বলতে বোঝায় কঙ্কাল। তো হি ওয়াজ এ স্কেলিটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, এবং তার চেহারা ছিল কঙ্কালসার, এবং তার যে স্কিন অর্থাৎ চামড়া যেন মনে হচ্ছিল যে হাড়ের সাথে আটো সাটো হয়ে রয়েছে। উইথ লং কালার্স লাইক এ উইমেন্স অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, এবং তার যে চেহারা ছিল সেই চেহারাটা লম্বা মেয়ের মতন মনে হচ্ছিল, এবং এর সাথে ছিল তার চেহারার মধ্যে ছিল কোকড়ানো তার চুল ছিল, এবং উস্কো খুস্কো ঝাঁকড়া তার গোটা গালে দাড়ি ছিল, এরকম সে দেখতে পেল। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থি টিন্ড ইন ইট, এবং তার মুখবর্ণ হয়ে গিয়েছিল হলুদ এবং ফ্যাকাসে। এখানে আর্থি টিন্ড বলতে বোঝায় মাটির রং, কিন্তু আমরা ফ্যাকাসে হিসাবে ধরব। হিজ চিকস ওয়ার হলো, তার গালগুলো বসে গিয়েছিল। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা লম্বা আর সরু হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ propped was so thin and delicate that it was dreadful to look at it. আর কি, তার মাথাটা চুলে ভরে গিয়েছিল আর তাকে এতটাই দুর্বল এবং শীর্ণ দেখাচ্ছিল যেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাংকারের কাছে কিন্তু গোটা ব্যাপারটা মনে হচ্ছিল। ড্রেডফুল বলতে বোঝায় ভয়ঙ্কর। His hair was already streaked with silver, তার চুল আধ পাকা আধ কাঁচা হয়ে পড়েছিল, মানে ধূসর বর্ণ হয়ে পড়েছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে লয়ারের চুলের কালার কি? সিলভার। অ্যান্ড সিং হিজ ইমাসিয়েটেড বলতে বোঝায় অতি রোগা। তো অ্যান্ড সিং হিজ ইমাসিয়েটেড এজড লুকিং ফেস, এবং তার যে মুখ সেই মুখটার মধ্যেই কিন্তু তার বয়সের ছাপ লক্ষ্য করা গিয়েছিল, এবং সে অনেকটাই দুর্বল রোগা হয়ে গিয়েছিল। নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 40, তাকে দেখে কেউ মনেই করবে না তার বয়স মাত্র 40 বছর। হি ওয়াজ এসলিপ, সে ঘুমাচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হি হ্যাড দেয়ার লে অন দ্য টেবিল, টেবিলে মাথা রেখে ঝুঁকে সে ঘুমাচ্ছিল। এ সিট অফ পেপার অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, খুব সুন্দর হাতের লেখায় একটি চিরকুট তার পাশে রাখা ছিল, মানে টেবিলটা যেখানে সে ঘুমাচ্ছিল তার ঠিক পাশে সেই চিরকুটটা রাখা ছিল, খুব সুন্দর হাতের লেখায় সেই চিরকুটটা ছিল। এবার কি লেখা ছিল দেখা যাক। বলছে যে পুয়ার ক্রিচার, বেচারা, থট দ্য ব্যাংকার, তখন ব্যাংকার এই কথাটা ভাবলো, হি ইজ এসলিপ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, এ ব্যাটা নিশ্চয়ই সেই 2 মিলিয়নের স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, থ্রো হিম অন দ্য বেড, তো আমার এতে কি আসে যায়,
এই আধমরা লোকটিকে আমাকে এখন বিছানায় ছুঁড়ে ফেলতে হবে। স্টিফেল বলতে বোঝায় শ্বাসরোধ, তাকে শ্বাসরোধ করতে হবে। স্টিফেল হিম এ লিটল উইথ এ পিলো, বালিশ দিয়ে চাপা মেরে তাকে শ্বাসরোধ করতে হবে। অ্যান্ড দ্য মোস্ট কনসাইন্সাস, অর্থাৎ কনসাইন্সাস বলতে বোঝায় বিবেক বোধ। তো অ্যান্ড দ্য মোস্ট কনসাইন্সাস এক্সপার্ট would find no sign of a violent death। তো এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ক্লু, কোনো চিহ্ন, কোনো এক্সপার্ট খুঁজে পাবে না। But let us first read what he is written here, অর্থাৎ তার আগে আমাকে পড়ে দেখা উচিত সে আসলে চিরকুটে কি লিখতে চেয়েছে। The banker took the page from the table and read as follows। এরপরে ব্যাংক মালিক টেবিল থেকে কাগজটা তুলে নিল আর পড়তে শুরু করলো। কি পড়ছে? বলছে টুমোরো at 12 o'clock, আগামীকাল ঠিক রাত 12টার দিকে, I regain, আমি অর্জন করব, my freedom, আমার মুক্তি, and the right to associate with other men, এবং অন্যান্য মানুষজনদের সাথেও মেলামেশা করতে পারবো। But before I leave this room and see the sunshine, কিন্তু সূর্য ওঠার আগেই আমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাব। তার মানে কি বোঝা যাচ্ছে? তার যে এগ্রিমেন্টটা, অর্থাৎ তাদের যে মধ্যে যে চুক্তি হয়েছিল, বাহির যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা এখানে ভাঙতে চলেছে লয়ার। I think it necessary to say a few words to you, তাই আমি প্রয়োজন মনে করছি এই কথাগুলো তোমাকে বলার। With a clear conscience, অর্থাৎ একটি পরিষ্কার বিবেকবোধ নিয়ে, I tell you, আমি তোমাকে বলতে চাই, as before God, ঈশ্বরকে সাক্ষী রেখে, who behold me that I despise freedom and life and health, যিনি মানে গড অর্থাৎ ঈশ্বর, যিনি আমাকে সর্বদাই দেখছেন, তাই তাকে সাক্ষী রেখে আমি বলতে চাই এই যে আমার যে হেলথ, মুক্তি, ফ্রিডম, হেলথ, তারপর লাইফ মানে জীবন, মুক্তি, স্বাস্থ্য, এগুলো সবই আজকাল আমি ঘৃণা করতে শুরু করেছি। And all that in your books is called the good things of the world, এবং যা কিছু তোমাদের বইতে বলা আছে ভালো জিনিসগুলো, সেগুলো কিন্তু এখন বর্তমানে আমার কাছে ঘৃণা মনে হচ্ছে। For 15 years I have been intently বলতে পারি মনোযোগ সহকারে, intently studying earthly life, এবং 15 বছর ধরে আমি কি করেছি? এই পার্থিব জীবনকে অধ্যয়ন করেছি, মানে পৃথিবীর যাবতীয় বিভিন্ন জিনিস 15 বছর ধরে কিন্তু লয়ার পড়ে গিয়েছে। It is true I have not seen the earth nor man, but in your books I have drunk fragrant wine। তো এটা ঠিক যে আমি পৃথিবীর অন্য কোনো মানুষজনদের সাথে মেলামেশা করিনি, কিন্তু এই বইয়ের মাধ্যমে আমি এক সুগন্ধি কারণ সুধা, অর্থাৎ মদের যে নির্যাস, সেটা আমি উপভোগ করেছি। তারপর বলছে যে I have sung songs, আমি গান করেছি। I have hunted stags, আমি পুরুষ হরিণকে হত্যা করেছি, শিকার করেছি। and wild boars, বন্য শুয়োরকে হত্যা করেছি মানে শিকার করেছি। in the forest, জঙ্গলে। have loved women, এবং সুন্দরী মহিলাদের ভালোবেসেছি। beauties as ethereal as clouds, যারা স্বর্গলোকের যে অপ্সরা মানে স্বর্গলোকের যে সুন্দরী নারী, সেই সুন্দরী নারীদেরও আমি লক্ষ্য করেছি, দেখেছি। আসলে এইগুলো কল্পনা করছে কে? লয়ার। আসলে আমরা যে কোনো বাংলাতে, আমরা বাঙালি মানুষ, যে কোনো বাংলাতে যখন আমরা গল্প টল্প পড়ি বা ইংরেজিতেও যখন আমরা গল্প পড়ি, তখন কিন্তু আমাদের চোখের সামনে সেই দৃশ্যপটগুলো ভেসে ওঠে, আমরা কল্পনার জগতে হারিয়ে যাই। এক্ষেত্রে কিন্তু 15 বছর ধরে লয়ার বই পড়ে বিভিন্ন কাল্পনিক জগতে এগুলো কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছেন, ঠিক আছে, এবং উপলব্ধি বিভিন্ন জিনিস করেছেন। তো created by the magic of your poets and geniuses have visited me at night, যারা তোমাদের কবি এবং বিদ্বানেরা কি করছে না, জাদুর দ্বারা
সৃষ্টি হয়েছিল তারাও কিন্তু রাত্রিবেলা আমার কাছে এসেছিল অ্যান্ড হ্যাভ ফিসপার্ট মানে হচ্ছে ফিস ফিস করে বলা, এবং তারা আমাকে ফিস ফিস করে বলেছিল ইন মাই ইয়ার্স, কানে কানে, ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ হোয়ার্ল, এবং তাদের বলা গল্পগুলো আমার মাথার মধ্যে কিন্তু চক্রাকারে পাক খাচ্ছে। হোয়ার্ল বলতে বোঝায় পাক খাওয়া, চক্রাকারে পাক খাওয়া, ঘূর্ণি। In your books, I have climbed to the peaks of Elbrus and Mont Blanc, এবং বই পড়ার মাধ্যমে আমি এই যে এলব্রাজ এবং মন্ট ব্লাঙ্কের মতন পাহাড়ের চূড়োতে পর্যন্ত উঠে গিয়েছি। এখানে এলব্রাজ বলতে বোঝায় রাশিয়ার ককেসাস যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালার একটি পর্বত, এটা হলো এলব্রাজ। আর মন্ট ব্ল্যাঙ্ক বলতে বোঝায় আল্পস যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালারই একটা পর্বতের ভাগ হলো মাউন্ট ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন কিন্তু পেলাম। কোন কোন প্রাণীর এখানে উল্লেখ পাচ্ছি? এখানে উল্লেখ পেলাম হচ্ছে স্ট্যাক্স মানে পুরুষ হরিণ, আর বোর্স মানে বন্য শূকর। আর দুটো পাহাড়, দুটো হচ্ছে রেঞ্জের উল্লেখ পেলাম। কি কি? একটা হলো হচ্ছে মন্ট ব্ল্যাঙ্ক আর আরেকটা হলো হচ্ছে এলব্রাজ। এগুলো সব আন্ডারলাইন হবে, এমসিকিউ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এতদূর সবার ক্লিয়ার হলো। দ্য ওশান, মহাসমুদ্র, and the mountain tops with gold and crimson, এবং পাহাড় চূড়োতে যে সোনালী ও ক্রিমসন বলতে বোঝায়, ক্রিমসন ওয়ার্ডটা আমরা ক্যাসোলিনা ট্রিতেও পেয়েছি। ক্রিমসন বলতে বোঝায় গাঢ় লাল। তাহলে গাঢ় লাল হয়ে যাওয়ার যে সুদৃশ্য সেটাও উপভোগ করেছি। আসলে বরফাবৃত পাহাড়ের চূড়োগুলোতে যখন সূর্যের আলো পড়ে, মানে সূর্য ওঠার ঠিক মুহূর্তে, সেই সময় বিভিন্ন বর্ণ ধারণ করে। কোনো সময় সোনালি হয়ে ওঠে, কোনো সময় হচ্ছে গাঢ় লাল রং হয়ে ওঠে, কোনো সময় আগুনের কালার হয়ে ওঠে, কোনো সময় সাদা, কোনো সময় হলুদ, বিচিত্র বর্ণের কিন্তু সৃষ্টি হয়, অদ্ভুত লাগে। আমাদের দার্জিলিংয়ের টাইগার হিলেই কিন্তু এরকম সুপ্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ঠিক আছে? এরপর বলেছে যে আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং আমি মাথার উপরে লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছি? বিদ্যুতের ঝলকানি। যেই বিদ্যুতের ঝলকানিগুলো কি করছে না মেঘের বুক চিরে বেরিয়ে এসছিল, সেইগুলো কিন্তু সবই আমি খেয়াল করেছি। আসলে এগুলো কল্পনা, লয়ারের কল্পনা, বই পড়ে এগুলো সে উপলব্ধি করেছে, আর কিছুই নয়। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, এবং আমি দেখেছি কি সবুজে ঘেরা প্রান্তর, ফিল্ডস মাঠঘাট, রিভার্স নদী, লেকস জলাশয়, টাউনস শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, এবং আমি সাইরেনদের গানও শুনেছি। সাইরেনকে গ্রিক মিথোলজি অনুসারে মানুষের মতন দেখতে এক অদ্ভুত প্রাণী, যারা একটি দ্বীপে বাস করে। সেই দ্বীপের আশপাশ দিয়ে কোনো জাহাজ যদি যেত, তবে সেই জাহাজের নাবিক তাদের গানের মাধ্যমে আকৃষ্ট হয়ে সেই দ্বীপে যখনই আসতো, হয় তারা পাথরে পরিণত হতো, না হয় তাদেরকে খেয়ে ফেলতো। এদেরকে বলা হয়ে থাকে সাইরেন্স। And the strains of the shepherds pipes, পাইপ বলতে বোঝায় বাঁশি, এবং আমি শুনেছি রাখালদের বাঁশি বাজানোর আওয়াজ। I have touched the wings of comely devils, এবং আমি স্পর্শ অনুভব করেছি। কিসের স্পর্শ অনুভব করেছি? স্পর্শ অনুভব করেছি হচ্ছে সেই সমস্ত শয়তানদের পাখার পাখনাগুলো, যারা কি করেছে হু ফ্লু ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, এবং যারা কি করেছে না উড়ে এসে আমার কাছে নেমে এসে দেবতাদের সাথে কথা বলিয়ে দেবে বলে প্রলোভন দিয়েছিল। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট। বটমলেস পিট বলতে বোঝায় অতল স্পর্শী খাত, অগভীর খাত।
তার মানে কি, আমি এই বই পড়ার মাধ্যমে আমি নিজেকে নিক্ষেপ করেছি। ফ্লাং মানে নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলে দেওয়া। আমি নিজেকে ছুঁড়ে ফেলে দিয়েছি এক গভীর খাদে। অর্থাৎ এখানে জ্ঞান গর্ভের কথা বলা হচ্ছে, জ্ঞানের যে সমুদ্র সেটার কথা এখানে বলা হচ্ছে। পারফর্মড মিরাকেলস, আশ্চর্য হয়েছি, অর্থাৎ বেশ কিছু কাণ্ড সে সময়ে লয়ার ঘটিয়েছে কল্পনার জগতে। কি কি বলছে, যে স্লেইন হত্যা করেছি, বার্ন টাউনস শহরের পর শহর জ্বালিয়ে গিয়েছি, প্রিস্ট নিউ রিলিজিয়ান্স ধর্ম প্রচারও করেছি, কনকার্ড হোল কিংডমস রাজ্য জয়ও করেছি। তাহলে এইগুলো কি, এইগুলো সবই কিন্তু লয়ারের কল্পনা। আদৌ লয়ার 15 বছর ধরে মানুষের সাথে মেলামেশা করেনি ঠিকই, সভ্য সমাজকে দেখেনি ঠিকই, কিন্তু বই পড়ে কল্পনার জগতে সে সমস্ত জায়গাতে ঘুরে বেরিয়েছে এবং নিজের ইচ্ছা মতন কাজ করে বেরিয়েছে। এটাই চিঠির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছে। তাহলে এতটুকু ক্লিয়ার সবার। এরপর বলছে যে ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমাদের বই আমাকে জ্ঞান দিয়েছে। All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain. তার মানে কি, তার মানে বলছে যে আনরেস্টিং মানে হচ্ছে ক্লান্তহীন, অল দ্যাট দি আনরেস্টিং থট মানে মানুষের যে ক্লান্তহীন চিন্তা ভাবনা, সেটা কি হচ্ছে না যুগ যুগ ধরে সৃষ্টি করেছে। ক্রিয়েটেড, ক্রিয়েটেড মানে হচ্ছে সৃষ্টি করা, আর এজেস মানে হচ্ছে যুগ যুগ, তাহলে যুগ যুগ ধরে সৃষ্টি করেছে। সেগুলো কি, সেগুলো আমার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের ছোট কম্পাসের মধ্যে সঞ্চিত হয়ে রয়েছে। এখানে কম্পাস আমরা জানি দিক নির্ণয় যন্ত্র, কিন্তু কম্পাস এখানে হচ্ছে কন্টেনার, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে কন্টেনার কি হয়েছে না, তার যে অভিজ্ঞতাগুলো সেগুলো সঞ্চিত হয়ে রয়েছে, এটাই বলছে। I know, আমি জানি, that যে I am wiser than all of you, তোমাদের সবাই থেকে আমি অত্যন্ত জ্ঞানী। অর্থাৎ লয়ার এখানে সব জানতা গামছাওয়ালা হয়ে পড়েছে, তাই তো। And I despise your books, আর আমি তাই তোমার বইগুলোকে অবজ্ঞা করছি, তোমাদের এই বইগুলোকে অবজ্ঞা করছি। I despise wisdom and the blessing of this world, এবং এই জগতের সমস্ত আশীর্বাদ এবং জ্ঞান এইগুলোকে কিন্তু আমি অবজ্ঞা করছি। আসলে এই কথাগুলো শুনে অদ্ভুত হতে পারে, মানে বোঝাতে যাচ্ছে তিনি এত বই পড়েছেন, এত জ্ঞান লাভ করেছেন, আসলে সাংসারিক মোহমায়া জাগতিক বিভিন্ন বিষয় এইগুলোর তিনি ঊর্ধ্বে উঠে গিয়েছেন, তার কাছে এই সমস্ত জিনিস আর কিচ্ছু ভালো লাগছে না। ইট ইজ অল অর্থলেস, এগুলো আমার কাছে অর্থহীন। ফ্লিটিং ক্ষণস্থায়ী, ইলুশন অর্থাৎ অলিক মানে কাল্পনিক, অ্যান্ড ডিসেপটিভ বিভ্রান্তিকর, লাইক এ মিরাজ যেন মরিচিকার মতো। তাহলে এইগুলো কিন্তু কিছুই নয়, এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো সবই নষ্ট হয়ে যাবে একসময়। মরিচিকার মতন যে ভ্রম, সেই ভ্রমগুলোর মধ্যে তোমরা সবাই ডুবে রয়েছো, এটাই লয়ার বোঝাতে যাচ্ছে। ইউ মে বি প্রাউড ওয়াইজ, তো তুমি যতই কি হও প্রাউড ওয়াইজ অর্থাৎ গর্বিত এবং জ্ঞানী হও না কেন, অ্যান্ড ফাইন এবং খুব সুন্দর হও না কেন, ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বোরিং আন্ডার দ্য ফ্লোর। মানে তুমি যতই জ্ঞানী গর্বিত হও না কেন, তুমি হলে এক তুচ্ছ সেই গর্তের মাটিতে থাকা ইঁদুরের মতন। অ্যান্ড ইয়োর পোস্টেরিটি, পোস্টেরিটি বলতে বোঝায় উত্তর পুরুষ। অ্যান্ড ইয়োর পোস্টেরিটি, ইয়োর হিস্ট্রি, ইয়োর ইমর্টালি জিনিয়াসিস উইল বার্ন অর ফ্রিজ টুগেদার উইথ দ্য আর্থলি গ্লোভ। তোমার উত্তর পুরুষদের মতনই তুমি তোমার ইতিহাস, হিস্ট্রি, তুমি তোমার প্রতিভা, সমস্ত কিছুই কিন্তু এক সময়
জ্বলে পুড়ে জমাট বেঁধে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার যে দেহ, তোমার মনের মধ্যে যে হিংসা, দ্বন্দ্ব ইত্যাদি, মোহমায়া, এইগুলো এক সময় কিন্তু তোমার কাছে নষ্ট হয়ে যাবে, এবং যখনই নষ্ট হবে তখনই কিন্তু তুমি দুঃখ পাবে। এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে 15 বছর পর দাঁড়িয়ে সে ব্যাংকার কিন্তু এখানে নিঃস্ব হতে চলেছে এবং সে কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে। অথচ লয়ার 15 বছরের এক নির্জন কারাবাসে থেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সব আনন্দ লাভ করার কিন্তু চেষ্টা করছে। প্রাকৃতিক এবং পৃথিবীর যা যা জিনিস সেগুলো তার কাছে ঘৃণ্য মনে হচ্ছে, অথচ উল্টো দিকে ব্যাংকারের কিন্তু এইগুলো কি মনে হচ্ছে? দুঃখ পাচ্ছে। কেন? কারণ মোহমায়ায় জড়িয়ে গেছে বলে। ক্লিয়ার এতটুকু? ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। তুমি তোমার উদ্দেশ্য হারিয়ে ফেলেছ এবং বিপথে চালিত হয়েছ। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ। তোমার মিথ্যেকে সত্য বলে মনে হচ্ছে এখন। অ্যান্ড হাইডিয়াসনেস বলতে বোঝায় কুৎসিত, অসুন্দর জিনিস, এবং পৃথিবীর যা কিছু অসুন্দর ফর বিউটি, পৃথিবীর যা কিছু অসুন্দর সেইগুলো তোমার কাছে কি মনে হচ্ছে? বিউটি, খুব সুন্দর বলে মনে হচ্ছে। ইউ উড মার্ভেল ইফ owing to strange events of some sorts, frogs and lizards suddenly greed on apple and orange trees instead of fruit. এবং তোমার কাছে এই ব্যাপারটা অদ্ভুত মনে হবে। ধরো যদি দেখো যে কমলা লেবু এবং আপেল গাছে সেই ফ্রুটস, ফলগুলোর পরিবর্তে ব্যাঙ ও টিকটিকি ঝুলে রয়েছে, তাহলে তোমার কেমন লাগবে? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন কোন গাছের উল্লেখ রয়েছে? ফ্রুটস অ্যান্ড অ্যাপেল। আর সেই গাছগুলোতে ফলের পরিবর্তে কি কি থাকার কথা রয়েছে? লিজার্ড মানে টিকটিকি, আর ফ্রগস মানে ব্যাঙ। ঠিক আছে? Or if roses began to smell like a sweating horse, যদি ধরো গোলাপ ফুলের গন্ধ তুমি শুকতে গেলে এবং গোলাপ ফুলের ঘ্রাণ নেওয়ার সময় তোমার যদি নাকে লাগে কিরকম গন্ধ? যদি নাকে লাগে এই ঘর্মাক্ত ঘোড়ার গায়ের যেরকম গন্ধ হয় সেরকম, তাহলে তোমার কেমন লাগবে? তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে গোলাপের গন্ধটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সোয়েটিং হর্স, ঘর্মাক্ত ঘোড়া। সো আই মার্ভেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ। তোমরা যারা পৃথিবীর জন্য স্বর্গকে ত্যাগ করেছো তাদেরকে দেখে আমি সত্যি মার্ভেল, অবাক হই। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ। আমি তোমাকে এইসব বোঝাতে পারবো না এত শত। টু prove to you in action how I despise all that you live by. I renounce the 2 millions of which I once dreamed as of paradise and which now I despise. তোমাদের এই যে জীবনযাপনের যে অভ্যাস, সেটাকে আমি কতটাই না ঘৃণা করি সেটা আমি প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? এই যে 2 মিলিয়ন আমার যে নেওয়ার কথা ছিল সেটা প্রত্যাখ্যান করে। হ্যাঁ, এক সময় আমি এই 2 মিলিয়নটাকে স্বর্গের সাথে তুলনা করতাম ঠিকই, কিন্তু এখন আর আমি করি না। টু ডিপ্রাইভ বলতে বোঝায় বঞ্চিত করা। টু ডিপ্রাইভ মাইসেলফ, আমি তাই নিজেকে বঞ্চিত করছি। অফ দ্য রাইট টু দ্য মানি, এই অর্থ থেকে। আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার 5 hours বিফোর দ্য টাইম ফিক্সড অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট। কম্প্যাক্ট বলতে বোঝায় চুক্তি লঙ্ঘন করা। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি এখান থেকে চুক্তির শর্তটি লঙ্ঘন করব এবং 5 ঘন্টা আগে, মানে আমার যে নির্ধারিত যে সময়, অর্থাৎ রাত 12টাতে তো আমার বাজিটা তো শেষ হবে, চুক্তিটা তো শেষ হবে, সে 12টা বাজার ঠিক 5 ঘন্টা আগে আমি এখান থেকে পালিয়ে যাব। When the banker had read this, he laid মানে হচ্ছে রেখে দেওয়া, laid the page on the table. এরপরে যখন ব্যাংকারের এই চিরকুটটি পড়া হয়ে গেল তখন সেটি টেবিলে রেখে দিল।
কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান, সে আশ্চর্য মানুষটিকে চুম্বন করলো। কোথায়? অন দ্য হেড, মাথাতে। আন্ডারলাইন হবে, কোথায় চুমু করার কথা বলা হয়েছে? হেড মানে মাথাতে। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ উইপিং, এবং কাঁদতে কাঁদতে সেই কোঠা বাড়ি থেকে বেরিয়ে গেল। অ্যাট নো আদার টাইম, তো অন্য কোনো সময়ে, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself, যখন সেই সময়গুলোতে এই স্টক এক্সচেঞ্জে জুয়া খেলতে গিয়ে যখন হারিয়ে গিয়েছিল, তখন সেই সময় নিজেকে যতটা না লজ্জিত বোধ হয়েছিল, এই সময় তার থেকে অনেক বেশি ব্যাংকার নিজেকে লজ্জিত বোধ করতে শুরু করেছিল। কেননা ব্যাংকার এক সময় কি মনে করেছিল, একটু আগে তাকে হত্যা করবে, বলে, মার্ডার করবে বলে সে তার লজে এসছিল। কিন্তু যখন সমস্ত কিছু জানলো, তখন তার কিন্তু মোহভঙ্গ হলো এবং নিজেকে বুঝতে পারলো যে কতটা না ভুল করতে যাচ্ছিল। তাই নিজের উপর অত্যন্ত বেশি ঘৃণা হয় এবং কাঁদতে শুরু করে ব্যাংকার। When he got home, যখন সে বাড়ি ফিরে এলো, he lay on his bed, সে বিছানাতে শুয়ে পড়লো, but his tears and emotion kept him for hours from sleeping, কিন্তু তার যে ইমোশন, তার যে চোখের জল, সেটা তাকে ঘুমোতে দিল না। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য ওয়াচম্যান ran in with pale faces, পরদিন সকালবেলা পাহাড়েদারেরা কি করলো, দৌড়াতে দৌড়াতে ফ্যাকাসে মুখ নিয়ে ছুটে এলো। and told him, এবং ব্যাংকারকে জানালো, they had seen, তারা দেখেছিল যে the man, সেই মানুষটিকে, who lived in the lodge climbed out of the window into the garden, এবং জানলা দিয়ে বাগানে নেমে আসতে। go to the gate, দরজার কাছে চলে যেতে। and disappeared, তারপরে আর তাকে দেখা যায়নি। disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া, সে তখন অদৃশ্য হয়ে গিয়েছিল। the banker went at once with the servants, তো সেই সময় চাকর বাকরদের সাথে কি করলো, ব্যাংকার সেই মুহূর্তে লজে এসে উপস্থিত হলো। and made sure of the flight of his prisoner, এরপরে তার বন্দির যে পালিয়ে যাওয়ার এই ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করলো। to avoid arousing unnecessary talk, উল্টো পাল্টো কথা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করলো। he took from the table the writing in which the millions were renounced, এরপরে সে টেবিল থেকে ওই যে চিঠিটা, মানে মিলিয়ন যে প্রত্যাখ্যানের যে চিঠিটা, সেই চিঠিটা সে তুলে নিল। and when he got home, locked it up in the fireproof safe, এরপরে ব্যাংকার বাড়িতে ফিরে এসে অগ্নি নিরোধক সিন্ধুকে সেই চিঠিটি ফোড়ে রেখে দিল। গল্পটি এখানেই শেষ হলো। আমরা এই স্টোরি থেকে জানতে পারলাম, লয়ার ব্যাংকারকে বোঝাতে চাইল, জীবনে কোনো জিনিসের প্রতি হিংসা করা উচিত নয়, মায়া মোহ ইত্যাদি ত্যাগ করতে হবে। কোনো জিনিসকে সবসময় সব জিনিসকে ভালো চোখে দেখতে হবে, এবং পৃথিবীর যা কিছু সুন্দর সেগুলোকে সৎ পথে অর্জন করতে হবে, এবং কি প্রচুর প্রচুর পরিমাণে জ্ঞান কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। এটাই লাস্ট মুহূর্তে লয়ার ব্যাংকারকে বোঝাতে চাইল। আসলে জীবনে টাকা পয়সা কিছুই নয়, জ্ঞানটাই সমস্ত কিছু। ঠিক আছে, বোঝা গেল? খুব সুন্দর গল্প। এখানেই সমস্ত গল্পটা শেষ হলো।